আয়নন এনথালপি বলতে কি বোঝায়? আয়নন এনথালপি হচ্ছে কি আয়নন বিভব, আয়নন বিভব যেটা আমরা পড়েছিলাম। এই আয়নন বিভবে কি বলা হয়েছে? আয়নন বিভবে বলা হয়েছিল যে একটা ইলেকট্রন যখন একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি বৃত্তাকার পথে আবর্তন করে সেই ইলেকট্রনগুলিকে এইখান থেকে একটা বের করে ইনফিনিটিভ ডিস্টেন্সে নিয়ে যেতে, ঠিক আছে, ইনফিনিটিভ ডিস্টেন্সে নিয়ে যেতে যে পরিমাণ এনার্জি লাগে, যে পরিমাণ এনার্জি লাগে, আমি বলছি কারণ অনেকদিন হলো ক্লাস হয়েছিল, ভুলে গেছে হয়তো, সেই জন্য বলছি। যে পরিমাণ এনার্জি লাগছে সেটাই হচ্ছে তার ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল বা প্রথম আয়নন বিভব বা আয়নন এনথালপি। তো এখানে কোন কোন পর্যায়ের মৌলগুলি অবস্থান করছে? মৌলগুলি প্রথম পর্যায়ে কারা থাকছে? হাইড্রোজেন আর হিলিয়াম। দ্বিতীয় পর্যায়ে কারা থাকছে? এখানে বলেছে দ্বিতীয় পর্যায়ের মৌল। দ্বিতীয় পর্যায়ের মৌলের মধ্যে কে কে আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। ঠিক আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তো এই যে মৌলগুলা, এই মৌলগুলোর আয়নন এনথালপির ক্রম কোনটা দেওয়া আছে? সে আয়নন এনথালপি পর্যায় বা শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয়? হ্যাঁ, পর্যায় বরাবর বাড়ে, পর্যায় বরাবর কি হয়? বাড়ে। তো বাম থেকে ডানে গেলে বাড়বে, সবগুলারই বাড়া দেওয়া আছে দেখো। ঠিক আছে, এবার এখানে যেটা ক্রম ছিল, এটা আমি আগের দিন ক্লাসে বলেছিলাম তোমাদেরকে, যে ক্রম কিভাবে বাড়ছে দেখো। আয়নন এনথালপি বাড়ছে কি, লিথিয়ামের থেকে বেরিলিয়ামের বড়, বেরিলিয়ামে বোরনের থেকে বেরিলিয়ামের বড়, এরকম বলা হয়েছিল। আবার কার্বনের বেশি, নাইট্রোজেনের বেশি, নাইট্রোজেন অপেক্ষা অক্সিজেনের বেশি, না অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনের বেশি, তারপরে ফ্লোরিন, তারপরে নিয়ন। এবার যদি আমি এটাকে সিরিয়ালি সাজাই, তো লিথিয়ামের পরে কে আসবে? বোরন আসবে, তারপরে কে আসবে? বেরিলিয়াম, তারপরে কে আসবে? কার্বন, তারপরে আসবে অক্সিজেন, তারপরে আসবে নাইট্রোজেন, তারপরে ফ্লোরিন, তারপরে নিয়ন। এইটা হচ্ছে সঠিক ক্রম, কারণ বোরনের থেকে বেরিলিয়ামের বেশি হচ্ছে ব্যতিক্রম, আবার অক্সিজেনের থেকে নাইট্রোজেনের বেশি হচ্ছে, এটাও ব্যতিক্রম। তাহলে আমার সঠিক ক্রম কোনটা দাঁড়ালো? লিথিয়াম লেস দেন বোরন, লেস দেন বেরিলিয়াম, লেস দেন কার্বন, লেস দেন নাইট্রোজেন, লেস দেন অক্সিজেন, লেস দেন ফ্লোরিন, লেস দেন নিয়ন। এবার এটা কার ক্ষেত্রে মিলছে আমরা দেখবো, এখানে চারটা অপশন দেওয়া আছে, এই অপশনটি যার সাথে মিলবে সেটাই সঠিক উত্তর। তাহলে এখানে দেখো অপশন সি, দেখো দেখি, লিথিয়ামের পরে সি, লিথিয়ামের পরে বোরন, লিথিয়ামের পরে বোরন কার আছে, কোথায় আছে? লিথিয়ামের পরে বোরন আছে, তারপর বেরিলিয়াম আছে, তারপরে কার্বন আছে, তারপরে অক্সিজেন আছে, তারপরে নাইট্রোজেন আছে, তারপরে ফ্লোরিন আছে, তারপরে নিয়ন আছে। মানে অপশন এ, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর, লিথিয়াম বোরন, লিথিয়াম বোরন, বেরিলিয়াম, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, নিয়ন। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ওকে, আচ্ছা, কে জয়েন করেছো, শুনতে পাচ্ছ ক্লাসটা? একটু জানাও দেখি। শোনা যাচ্ছে? ওকে, এবার তাহলে এই কোশ্চেনটা গেল। তাহলে আয়নন বিভব সব থেকে বেশি কার? নিয়ন, তারপরে ফ্লোরিন, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপরে কার্বন, বেরিলিয়াম, বোরন, লিথিয়াম। তাহলে অপশন এ হচ্ছে আমার সঠিক উত্তর। এবার যাব 2 নম্বর কোশ্চেনে। প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি উভধর্মী হাইড্রোক্সাইড? উভধর্মী হাইড্রোক্সাইড কোনগুলা? উভধর্মী হাইড্রোক্সাইড কোনগুলা বলা হচ্ছে, প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি উভধর্মী হাইড্রোক্সাইড? বেরিলিয়াম আছে, ক্যালসিয়াম আছে, স্ট্রোনসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে। দেখো, আমার
আগে খাদ ধর্ম কার বেশি আগে জানি, উপর থেকে নিচে আগে। এটা হচ্ছে একটা দ্বিতীয় শ্রেণীর মৌল, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম। এই যে চারটা মৌল আছে, এই চারটা মৌলের মধ্যে সব থেকে উপরে কে আছে? বেরিলিয়াম। এই বেরিলিয়াম কি করে? সে ধাতব ধর্ম দেখায় আর কি সমযোজী চরিত্রও দেখায়। সেই জন্য বেরিলিয়াম হচ্ছে উভধর্মী। হ্যাঁ, তা বেরিলিয়ামের হাইড্রোক্সাইড গুলা হবে কি? উভধর্মী। বাকিগুলা কি? ম্যাগনেসিয়াম ধাতু, ক্যালসিয়ামও ধাতুর মধ্যে পড়ছে, এটাও ধাতুর মধ্যে পড়ছে। এরা কি করে? তড়িৎ যোজী দেখায়, তড়িৎ। হ্যাঁ, এরা কি করে? তড়িৎ যোজী দেখায়। এই কারণে বেরিলিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা উভধর্মী হাইড্রোক্সাইড। বাকিগুলা এটা সমযোজী চরিত্র প্রদর্শন করে। এ কি করে? সমযোজী ধর্ম দেখায়, তড়িৎ যোজীর সাথে সাথে সমযোজী ধর্ম দেখায়। এই জন্য বেরিলিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে উভধর্মী অক্সাইড। তারপরের কোশ্চেনে যাই। তারপরের কোশ্চেন কি আছে? এবার হচ্ছে প্রদত্ত অক্সাইড গুলির মধ্যে কোনটির আম্লিক প্রকৃতি সবচেয়ে বেশি? কোনটির আম্লিক প্রকৃতি সব থেকে বেশি? দেখো, এই মৌলগুলা কথা কোন শ্রেণীর মৌল আগে জেনে নিতে হবে আমাকে। এই মৌলগুলা কোন শ্রেণীর মৌল? দেখো, এই যে যতগুলা মৌল আছে এখানে, কি কি মৌল আছে? দেখো, বেরিলিয়াম আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আর হচ্ছে বেরিয়াম। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মৌল, তাই তো? এবং এদের অক্সাইড গুলির আম্লিক প্রকৃতি কার বেশি? এটা প্রশ্ন। তো এগুলা ধাতু ধাতব ধর্ম দেখায়, তাই তো? এগুলা কি ধর্ম দেখায়? ধাতব ধর্ম। এগুলা সবই ধাতু, ধাতব ধর্ম দেখায়। কিন্তু বেরিলিয়াম অক্সাইড, একটু আগেই বেরিলিয়াম হাইড্রোক্সাইড বললাম উভধর্মী, এ কি করে? সমযোজী আম্লিক, আম্লিক ধর্ম দেখায়। এ কি করে? আম্লিক ধর্ম। আর এইগুলা হচ্ছে কি? ক্ষারীয় ধর্ম দেখায়। বুঝেছো? এগুলা কি করে? এরা ক্ষারীয় ধর্ম দেখায়, ক্ষারীয়। তাহলে এই বেরিলিয়াম অক্সাইডটাই হচ্ছে এখানে আম্লিক অক্সাইড। বাকি তিনটা যে ধাতু আছে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, এগুলা সবই কি করে? ক্ষারীয় ধর্ম প্রদর্শন করে। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর বেরিয়াম, এগুলা সবই ক্ষার ধর্ম প্রদর্শন করে। এরপরের প্রশ্ন হচ্ছে, নিচের কোন মৌলটির প্রথম আয়নন বিভব সর্বোচ্চ? একটু আগেই বললাম আয়নন বিভব কাকে বলে, যে বাইরের কক্ষে একটা ইলেকট্রন অপসারিত করতে যে শক্তি লাগে। তাহলে আয়নন বিভব কিভাবে পরিবর্তিত হয় আগে জানতে হবে। বাম থেকে ডানে পর্যায় বরাবর বাড়ে, পর্যায় বরাবর কি হয়? বাড়ে। হ্যাঁ, পর্যায় বরাবর বাড়ে। আর শ্রেণী বরাবর কি হয়? কমে। শ্রেণী বরাবর কমে। আচ্ছা, আমি এখানে যদি আমি এটা এসসি নয়, এটা সিএস হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা সিএস হবে, এটা ভুল আছে কোশ্চেনটা, ঠিক আছে? সিজিয়াম শ্রেণী বরাবর কমে যাচ্ছে। এবার সব থেকে উপরে কে আছে? সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে হচ্ছে সিজিয়াম, সিএস। এটা এসসি নয়, এটা সিএস হবে, সিএস। এটা কি হবে? সিএস। তো উপর থেকে এটা এইভাবে উপর থেকে নিচে আছে। আমি বলেছি কি আয়নন বিভব কি হয়? উপর থেকে নিচে গেলে কি হয়? কমে। তাহলে সোডিয়ামের সব থেকে বেশি হবে, তারপরে পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, তারপরে সিজিয়াম। এবার তাহলে বলেছি কোনটা সর্বোচ্চ? সর্বোচ্চ আয়নন বিভব সম্পন্ন মৌল হচ্ছে কে? সোডিয়াম। ঠিক আছে, সব থেকে উপরে যে আছে তার সব থেকে উপরে কে আছে? সোডিয়াম আছে। সেই জন্য সে হচ্ছে কি সর্বোচ্চ আয়নন বিভব সম্পন্ন মৌল এই মৌলগুলোর মধ্যে। আর সব থেকে কম কার যদি আমরা বলি? সব থেকে কম, সব থেকে কম হচ্ছে সিজিয়াম। সব থেকে কম কার? সিজিয়াম। সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তারপরে ফ্রান্সিয়াম আছে, সেটা তেজস্ক্রিয় মৌল। তো এই নিচের কোন মৌলের প্রথম আয়নন বিভব সর্বোচ্চ? তাহলে বলবে সোডিয়াম। সবচেয়ে কম কার যদি এখানে প্রশ্নটা করে দিত তাহলে লিখতে সিজিয়াম। এটা হচ্ছে সিজিয়াম। ঠিক আছে, এবার দেখা যাক পরের কোশ্চেন কি আছে।
আচ্ছা, এগুলা কি কি দিয়েছে? ও, নতুন ক্লাসের কিছু অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে এখানে। হ্যাঁ, যেটা কিছু কমেছে, কাটা আছে, যেগুলো কমেছে। WBCS যেটা আছে, এগুলো কম আছে, কমেছে 3500 থেকে 2275, 1000 থেকে 650, 1500 থেকে 975 কনস্টেবল, এগুলো সব দেওয়া আছে। হ্যাঁ, সুবিধা, স্টাডি ম্যাটেরিয়াল দিচ্ছে, সবকিছু সুবিধা এখানে দেওয়া আছে এগুলো। হ্যাঁ, ডাউট ক্লিয়ারিং সেশন আছে, এগুলো দেওয়া আছে। এই নাম্বারে যোগাযোগ করার জন্য বলা আছে। এরপরের প্রশ্ন দেখো, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেনের মধ্যে প্রথম ইলেকট্রন আসক্তি পর্যায়ক্রমটি হলো। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি কি? ইলেকট্রন আসক্তি হচ্ছে একটা নিউক্লিয়াস, তার বাইরের কক্ষে একটা ইলেকট্রন প্রবেশ করাতে হবে। আয়নন বিভব যেমন বের করাতে হয়েছিল এনার্জি, এখানে কি হচ্ছে, ইলেকট্রন কি হবে, প্রবেশ করানো হবে। আর আয়নন বিভবে কি হয়েছিল, ইলেকট্রন বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। আর এক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রন কি হবে, প্রবেশ করানো হয়। তার জন্য কি হবে, একটা শক্তি বেরিয়ে যাবে, এনার্জি রিলিজড হবে। হ্যাঁ, এনার্জি রিলিজড হবে। হ্যাঁ, এনার্জি রিলিজড যেটা হয় সেটাই হচ্ছে তার ইলেকট্রন আসক্তি। তো এটা পর্যায় শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয় একবার দেখে নেওয়া যাক। পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে বাড়ে, এদিকে বাড়ে, আর নিচে গেলে, উপর থেকে নিচে গেলে কি হয়, কমে। তাহলে সব থেকে বেশি কার, আমার কি কি মৌল আছে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। কার্বনের পরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন। তাহলে সিএনও। সিএনও কোথায় আছে, এটা অপশন এ। হ্যাঁ, এটা কার্বন, নাইট্রোজেন, কারণ পর্যায় সারণী যদি তোমরা দেখো, প্রথমে কে থাকে, হাইড্রোজেন, হিলিয়াম। হাইড্রোজেন আর এই মাথায় থাকে হিলিয়াম, তারপরে হাইড্রোজেন নিচে থেকে লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এইগুলো থাকে। হ্যাঁ, এইগুলো হচ্ছে, তাহলে সব থেকে কম, সব থেকে আচ্ছা, ইলেকট্রন আসক্তির পর্যায়ের ক্রম, তাহলে সব থেকে কোনটা হচ্ছে, কার্বন লেস দেন নাইট্রোজেন লেস দেন অক্সিজেন। এরপরের কোশ্চেন দেখা যাক। ক্ষারকীয় উভধর্মী আম্লিক কোন অক্সাইডগুলি এই ক্রমে সাজানো আছে? ক্ষারকীয় অক্সাইড, ক্ষারকীয় অক্সাইড কোনগুলো হয়, ধাতব অক্সাইড গুলি ক্ষারীয় হয়। প্রথমে মনে রাখবে, ধাতব অক্সাইড কি হয়, ক্ষারীয় হয়। হ্যাঁ, ধাতব অক্সাইড কি হয়, ক্ষারীয় হয়। এখানে প্রথম অধাতব অক্সাইড, ও ধাতব অক্সাইড, ও ধাতব অক্সাইড কি হয়, আম্লিক হয়, আম্লিক। ও ধাতব অক্সাইড হচ্ছে আম্লিক অক্সাইড। হ্যাঁ, ধাতব অক্সাইড ক্ষারীয়, ও ধাতব অক্সাইড আম্লিক। আর ধাতু ও ধাতুর মাঝখানে যারা থাকে, ধাতু ও ধাতুর মাঝখানে, ও ধাতুর মাঝখানে যারা থাকবে, ধাতু ও ধাতুর মাঝখানে যারা থাকবে তারা হচ্ছে কি, উভধর্মী, উভয় ধর্ম প্রদর্শন করবে। তারা ধাতব ধর্ম দেখাবে, আবার অধাতব ধর্ম দেখাবে। ঠিক আছে, এবার দেখি ধাতু কোনগুলা জানতে হবে তোমার। তাহলে কি জানতে হবে তার আগে, পর্যায় সারণী তোমাকে জানতে হবে। আমি মেন্ডেলিফের পর্যায় সারণীটা বলছি, একবার এখানে লিখিয়ে দিলে বুঝতে পারবে। হাইড্রোজেন আর হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। ব্যাস, এইটুকুই জানি আগে। এই মধ্যে আমার সবগুলো কভার হয়ে যাচ্ছে আশা করছি। হ্যাঁ, দেখা যাক কি হচ্ছে এবার। এটা প্রথম, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ, এটা হচ্ছে ফিফথ, এটা হচ্ছে সিক্স, এটা হচ্ছে সেভেন্থ, এটা হচ্ছে শূন্য, মাঝে একটা অষ্টম আছে। হ্যাঁ, এখানে একটা ছেড়ে দিয়ে একটু দিলে বুঝতে পারবে। সেভেন্থ, এইটে কোনো, এই প্রথম দ্বিতীয় পর্যায়ে কোনো মৌল থাকে না। হ্যাঁ, আর এটা জিরো। ওকে,
আচ্ছা, এটাকে এইভাবে লিখা হয় না, কিন্তু এটা লেখাটা ভুল। হ্যাঁ, এটা লেখার একটা নিয়ম আছে, রোমান হরফে লিখতে হয় এগুলাকে। হ্যাঁ, 1A 2A 3 4 5 কি হলো, সরি, যাই হোক, ফার্স্ট 1 2 3 4 5 6 7 8 0। দেখো এইগুলা হচ্ছে, এটা হচ্ছে ক্ষার ধাতু, এটা হচ্ছে ক্ষার ধাতু, এটাকে বলা হয় কি বলেছিলাম, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এগুলাকে বলা হয়। হ্যাঁ, আর এখানে বোরন আর অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম বোরন, বোরন হচ্ছে ধাতু ও ধাতুর মধ্যবর্তী পর্যায়ে আসছে। হ্যাঁ, অ্যালুমিনিয়ামটা ধাতুর মধ্যে পড়ছে। হ্যাঁ, সিলিকনটাও ধাতু ও ধাতুর মধ্যবর্তী পর্যায়ে পড়ছে। নাইট্রোজেন, ফসফরাস, এগুলা সবগুলাই হচ্ছে কি অধাতু, এইগুলা সবগুলা কি অধাতু, এইগুলা সবই অধাতু। এবার আমার প্রশ্ন এখানে কি আছে দেখো, আমি আগে এটাকে ডিটেলস আগে বোঝালাম, ব্যাপারটা কি দেখো, ধাতব অক্সাইড গুলা ক্ষারীয় হয়, অধাতব অক্সাইড আম্লিক হয়, ধাতু অধাতুর মধ্যবর্তী পর্যায়ে অবধর্মী হয়। ঠিক আছে, কার্বন, সিলিকন, এখানে দেখো এইগুলা হচ্ছে তোমার ওকে, এই যে বোরন, কার্বন, সিলিকন, এইগুলা কি পড়ছে, এইগুলা হচ্ছে ধাতু ও ধাতুর মাঝখানে পড়ে আছে। বিশেষ করে বোরন আর সিলিকন, এই দুটো, এটা নয়। ঠিক আছে, বোরন আর সিলিকন এইগুলা হচ্ছে কি ধাতু, অধাতু। আর অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামটাকেও ধাতু অধাতু উভধর্মী হিসাবে ধরা যেতে পারে। অ্যালুমিনিয়ামকেও তুমি এদের মধ্যে ধাতুও হতে পারে আর অধাতু হতে পারে, এটা ধাতু বা অধাতু বলা যেতে পারে। ঠিক আছে, ব্যাস। তাহলে এখানে আমার কি কি আছে, ফসফরাস আছে, কার্বন বলেছে ধাতু কোনটাতে, ক্ষারকীয়, উভধর্মী, আম্লিক, ও সবগুলাই আছে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ধাতু খুঁজে বের করা, ধাতু কোনগুলো আছে। তো ক্যালসিয়াম আছে। ঠিক আছে, ক্যালসিয়ামের মধ্যে কি আছে, ক্যালসিয়াম ধাতুতে পড়ছে, তাহলে ধাতু কোনটাতে আছে, এইটাতে আছে প্রথম, এটা একটা আছে। হ্যাঁ, আর একটা বেরিয়াম, এই দুটো ধাতু আছে। এবার উভধর্মী কোনটা, এই যে দেখো ধাতু বা অধাতু উভয় রূপে কাজ করছে কি অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়ামও আছে এইখানে। অ্যালুমিনিয়াম অক্সাইড কি উভধর্মী অক্সাইড। আর সিলিকন, এই সিলিকন অক্সাইডটাও আম্লিক ধর্ম হিসাবে দেখায়। সিলিকন অক্সাইড সেও কি করবে, ধাতু অধাতুর মধ্যবর্তী পর্যায়ে আছে, আম্লিকও দেখায়, ক্ষারীয় দেখায়। তাহলে এখানে আমার উভধর্মী কি আছে, অ্যালুমিনিয়াম আছে। সালফারটা কি অক্সাইড, সালফার কার মধ্যে পড়ছে দেখো, সালফার পড়ছে অধাতুর মধ্যে, সালফার কার মধ্যে পড়ছে অধাতুর মধ্যে, কারণ অধাতু অক্সাইডটা কি হবে আম্লিক, এইটা হচ্ছে আম্লিক অক্সাইড, অধাতু বলে আম্লিক। এটা হচ্ছে উভধর্মী। হ্যাঁ, আর এইটা হচ্ছে ধাতু অক্সাইড, ধাতব অক্সাইড। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে আমার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি হচ্ছে আমার কি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তাহলে এটা ধাতব অক্সাইড, এটা উভধর্মী অক্সাইড, আর এইটা হচ্ছে কি আমার আম্লিক অক্সাইড। তাহলে আমি মেন জিনিস আমাকে এটা জানতে হবে, এই পর্যায় সারণী যদি আমি না জানতে পারি তাহলে কিন্তু আমি কোনটার কি চরিত্র দেখাবে বলতে পারবো না। দেখো এখানে সালফার ডাইঅক্সাইড আম্লিক, ফসফরাস পেন্টঅক্সাইড আম্লিক, কার্বন মনোক্সাইড আম্লিক অক্সাইড। এখানে একটা ধাতু, একটা ধাতু গল্প, আর একটা হচ্ছে এটাও আমলিক, এটাও আমলিক।
এখানে কি আছে, কার্বন ডাইঅক্সাইড আম্লিক, উভধর্মী, কার্বন মনোক্সাইডও আম্লিক। তাহলে আমার তিনটা নেই কোথাও, একমাত্র এই যে অপশন সি তে তিনটা আছে, একমাত্র অপশন সি হচ্ছে আমার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, যেখানে ধাতব অক্সাইড আছে, বেরিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম হচ্ছে উভধর্মী অক্সাইড, আর সালফার ডাইঅক্সাইড হচ্ছে আম্লিক অক্সাইড। অতএব অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে কি অপশন সি। ঠিক আছে, এর পরের প্রশ্ন হচ্ছে নিচের পরমাণুগুলির মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তি সর্বাধিক? ইলেকট্রন আসক্তি কি হয়, আমি যদি পর্যায় বরাবর দেখি, বাম দিক থেকে ডান দিকে, বাম থেকে ডান গেলে কি হয়, বাড়ে। ইলেকট্রন আসক্তি কি হয়, বাড়ে। উপর থেকে নিচে গেলে কি হয়, কমে। আমার এখানে বামে যাচ্ছি না ডানে যাচ্ছি বুঝবো কি করে, বাম ডানে যাওয়ার নিয়ম কি, পর্যায় সারণী আমাকে ফলো করতে হবে। কি কি দেখা যাক, পর্যায় সারণীটা আবার লিখি, আমি একটা জায়গায় লিখে রাখি সব থেকে ভালো। হ্যাঁ, হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, আর এখানে হিলিয়াম, আর এইখানে কি আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এইগুলা। ব্যাস, এবার দেখো প্রথমে কে আছে, ফ্লোরিন, মার্ক করো, কে আছে, ফ্লোরিন, এরকম মার্ক করে নেবে, আরো সুবিধা হবে। কি হবে, ফ্লোরিন, তারপরে কে আছে, নাইট্রোজেন, তারপরে কে আছে, অক্সিজেন, তারপরে কে আছে, কার্বন। তাহলে আমি কি বলছি, বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে। আমার উপর নিচের প্রশ্ন নেই, কারণ আমি গোল করে দেখে নিয়েছি মৌলগুলা কোন বরাবর আছে, বাম দিক থেকে ডান দিকে আছে। বাম থেকে ডানের মধ্যে সব থেকে কে আছে, বাম থেকে ডানের মধ্যে ফ্লোরিন, সব থেকে ডানে কে আছে, ফ্লোরিন। বাম থেকে ডানে গেলে কি হয়, বাড়ে, তাহলে সব থেকে বেশি কার হবে, ফ্লোরিনের হবে। অতএব ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি কার, সব থেকে বেশি হচ্ছে ফ্লোরিনের। ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি হচ্ছে ফ্লোরিন। বুঝা গেল, লিথিয়াম, বেরিল, কার্বন, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, ফ্লোরিন আছে, তার মধ্যে ডান দিকে যে থাকবে তারই বেশি হবে ইলেকট্রন আসক্তি। হ্যাঁ, কোন আয়নটি সর্বাপেক্ষা দুস্থিত, দুস্থিত মানে পাওয়া যায় না, এমন আয়ন যেটা সব থেকে কম পাওয়া যায়। ঠিক আছে, কম পাওয়া যায় এমন আয়ন কে কে আছে দেখা যাক। লিথিয়াম কি করে, লিথিয়াম হচ্ছে ধাতু, ইলেকট্রন বর্জন করে। হ্যাঁ, বেরিলিয়াম, এটা পাওয়া যায়, পাওয়া যায় না একমাত্র যে এই ইলেকট্রন বর্জন করে, এ গ্রহণ করে না, এ কি করে না, গ্রহণ করে না। বাকি সব পরমাণু ইলেকট্রন গ্রহণ করতে পারে কম সম, কিন্তু লিথিয়াম যেহেতু প্রথম শ্রেণীর মৌল, তাই সে ইলেকট্রন বর্জন করে, কোনো সময় গ্রহণ করে না। ঠিক আছে, এরপরের প্রশ্ন, সক্রিয়তম মৌল, সক্রিয়তম মৌল বলতে সব থেকে সক্রিয় মৌল বলতে সব থেকে বেশি বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, সহজে অংশগ্রহণ করতে পারে। সবারই মনে হবে যে আয়রন হতে পারে, লোহা, আমরা দেখেছি মরিচা পড়ে যায় রেখে দিলে বাড়িতে, কিন্তু না, সক্রিয়তা এভাবে দেখা হয় না। সক্রিয়তম হচ্ছে যে সহজে ইলেকট্রন বর্জন করতে পারে, এগুলো ধাতুগুলো তো, যে সহজে ইলেকট্রন বর্জন করতে পারে, কে, সিজিয়াম। সব থেকে বেশি সক্রিয়তম মৌল কে হলো, সিজিয়াম। ঠিক আছে, ব্যাস। এরপরে সব থেকে ছোট আকার কার, আকার, পারমাণবিক আকার কি বলা হয়েছিল, পারমাণবিক আকার যে পরমাণুর নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষে যে ইলেকট্রন ঘুরছে তার যে দূরত্ব, সেটাকেই বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ। এই যে ডিস্টেন্সটাকে বলা হচ্ছে কি, পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে এইখানে আকারে সবথেকে ছোট, তাহলে এই আমি দেখি লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম। ঠিক আছে, এখানে যার পরমাণু ক্রমাঙ্ক সব থেকে কম কে আছে, লিথিয়াম, তাহলে সব থেকে আকার ছোট কার হবে, লিথিয়াম। হ্যাঁ, কারণ কি, উপর থেকে নিচে আমি যদি দেখি আকার বাড়তে থাকে, প্রথমে আছে লিথিয়াম, তার নিচে আছে সোডিয়াম, তার নিচে আছে পটাশিয়াম,
তার নিচে আছে রুবিডিয়াম, এগুলো সবগুলো প্লাস। যাই হোক, এখানে হলে কি হবে, সব থেকে উপরে যে থাকবে তার আকার সব থেকে কম হবে, সব থেকে উপরে কে আছে, Li প্লাস, এই কারণে এর আকার সব থেকে ক্ষুদ্রতম। একই জিনিস। ব্যাস, এবার চলে এলাম আজকের যে নতুন চ্যাপ্টার রাসায়নিক বন্ধন, সেটাই আজকে আলোচনার বিষয়, মূল বিষয় ছিল। একটু আলোচনা করি আজ, বাকিটা যতটা হয় হয়, বাকিটা পরের দিন হবে, ঠিক আছে। অক্টেট অ্যান্ড ডুপ্লেট সূত্র, সেটা জানার আগে রাসায়নিক বন্ধন কি, রাসায়নিক বন্ধন জানার আগে আমরা আগে এই সত্যি অক্টেট আর ডুপ্লেট সূত্র জানতে হবে। অক্টেট সূত্র কি, প্রত্যেকটা মৌলই কি চায়, স্টেবল হতে চায়, স্থায়ী হতে চায়। হ্যাঁ, স্টেবল কিভাবে হওয়া যায়, আমরা কিছু মৌল দেখেছি যেগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল। হ্যাঁ, নিষ্ক্রিয় মৌল কারা, ওই টপিকটা না, এটা আলাদা। হ্যাঁ, নিষ্ক্রিয় মৌল কারা, হিলিয়াম, নিয়ন, আর্গন, হ্যাঁ, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এইগুলা, এই মৌলগুলো হচ্ছে নিষ্ক্রিয়, কারণ এরা কোনোভাবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ঠিক আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন আর রেডন, এগুলা কোনোভাবে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাই হ্যাঁ, প্রত্যেকটা মৌলই চায় এদের যে ইলেকট্রন কাঠামো বাইরের কক্ষে 8টা ইলেকট্রন, এদের বাইরের কক্ষে সবসময় 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। তাই সমস্ত মৌল কি করবে, 8টি করে ইলেকট্রন পূর্ণ হওয়ার চেষ্টা করে। ঠিক আছে, দিয়ে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো লাভ করার চেষ্টা করে। বুঝেছো, এই কারণে সে কি করে, যৌগ গঠনে অংশগ্রহণ করে। হ্যাঁ, দিয়ে নিজেদের অষ্টকোত্তি ঘটায়, দিয়ে যৌগ গঠনে সক্ষম হয়। তো তার জন্য অক্টেট সূত্র। কিন্তু কিছু মৌল আছে দেখবে, দুটোই মৌল, হাইড্রোজেন, হাইড্রোজেনের তো সর্বসাকুল্যে একটা ইলেকট্রন। ঠিক আছে, হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত, 1, আরো 7টা নিতে হবে, 8টা করতে হলে। সেই জন্য সে কি করে, কাছের মৌল, হিলিয়ামের বাইরের কক্ষে কটা থাকে, 2টো থাকে। সেই জন্য সে কি করবে, তার 2টো ইলেকট্রন সে পূর্ণ করার চেষ্টা করবে। এই জন্য সেটাকে বলা হয় ডুপ্লেট। আর 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ করলে সেটাকে বলা হয় অক্টেট। ঠিক আছে, তো এরকম কারা করে, হাইড্রোজেন করতে পারে, লিথিয়াম করতে পারে, হ্যাঁ, আর বেরিলিয়াম, এইগুলা 8টা ইলেকট্রন পূর্ণ করার চেষ্টা করে, না 2টো ইলেকট্রন। আর বাকি সব কি করে, 8টি করে ইলেকট্রন এ করার চেষ্টা করে। টোটাল ইলেকট্রন যাতে বাইরের কক্ষে 8টি ইলেকট্রন করতে পারে, তার জন্য তারা সবসময় চেষ্টা করে। ওকে, সেই জন্য সেটাকে আমরা কি বলছি, দেখো, ডুপ্লেট অ্যান্ড অক্টেট সূত্র। কোন মৌলের পরমাণু সুস্থিত হবে যখন এর বহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা 8 বা 2। তাই অধিকাংশ মৌলের পরমাণু রাসায়নিক বিক্রিয়া কালে ইলেকট্রনীয় কক্ষটি ইলেকট্রন দিয়ে পূর্ণ করে নিশ্চিত নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো গঠন লাভের প্রবণতা দেখায়। যখন 2টো ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে তখন সেটা হবে ডুপ্লেট, আর যখন 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে তখন সেটা হবে অক্টেট। বানান অনেক ভুল আছে, এগুলো তোমরা পরে ঠিক করবে। হ্যাঁ, ব্যাস, রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন তাহলে কিভাবে গঠিত হয়, এটা তোমাকে জানতে হবে। রাসায়নিক বন্ধন গঠিত হয়, হ্যাঁ, ইলেকট্রন আদান প্রদান হতে পারে, ইলেকট্রন কেউ দান করতে পারে, একজনকে কি করলো, একটা ইলেকট্রন দান করে দিল, বি গ্রহণ করলো, হ্যাঁ, দিয়ে এ প্লাস হয়ে গেল, আর যে গ্রহণ করলো সে বি মাইনাস হয়ে গেল। বা এ একটা দিল, বি একটা দিল, দিয়ে তারা কি করলো, জোড় গঠন করলো। হ্যাঁ, তারা কি করলো, জোড় গঠন করলো, এ একটা দিল, বি একটা দিল, দিয়ে তারা কি করলো, জোড় গঠন করলো। বুঝেছো, মানে একটা ইলেকট্রন আদান প্রদান করতে পারে, ইলেকট্রন বর্জন করতে পারে, আবার এ একটা আর বি একটা ইলেকট্রন দিল, দিয়ে সেই ইলেকট্রনকে তারা কি করলো, নিজেদের মধ্যে গঠন করলো।
বা কেউ এক জোড়া ইলেকট্রন একসাথে দান করে দিতে পারে। আরেকটা হাইড্রোজেনের মাধ্যমে বন্ধন গঠন হতে পারে, যেটাকে আমরা হাইড্রোজেন বন্ধন বলি। তো এই অ্যাকচুয়ালি রাসায়নিক বন্ধন তিন প্রকার: আয়নীয়, সমযোজী আর কোঅর্ডিনেট বা অসমযোজী বন্ধন। তিনটে বন্ধন নিয়ে আমরা বেশি আলোচনা করবো এখানে, ঠিক আছে? তার মধ্যে মূল যে দুটো বন্ধন সেটা হলো আয়নীয় বন্ধন আর সমযোজী বন্ধন। তো আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন কাকে বলে? এই বন্ধনে কি করে সাধারণত এই বন্ধন কি হয়, ধাতু আর অধাতুর মধ্যে গঠিত হয়। কে থাকবে এখানে? ধাতু থাকবে, অবশ্যই একটা ধাতু থাকবে আর একটা অধাতু থাকবে। দুটো ধাতুর মধ্যে সচরাচর হয় না বন্ধন, হয় কম। তো ধাতু ও ধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হবে তাকে আমরা কি বলছি? তড়িৎযোজী বন্ধন। এখানে কি হয় যে এর অ্যাকচুয়াল যদি সংজ্ঞা আমরা বলি, যে সংজ্ঞাটা এভাবেই বলা যাবে যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো, কাছের যে নিষ্ক্রিয় মূল পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় কোন মৌলের পরমাণু তার কি করে সে সর্বোচ্চ অক্ষের ইলেকট্রনটি বর্জন করে, অপর মৌলের পরমাণু সেই বর্জিত ইলেকট্রন গ্রহণ করে নিজেদের মধ্যে স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে যৌগ গঠনের যে ক্ষমতা বা প্রবণতা দেখায় তাকে তড়িৎযোজিতা বলা হয়। এর ফলে যে বন্ধন গঠিত হয় তাকে আমরা তড়িৎযোজী বন্ধন। সংজ্ঞা তোমাদের কাজে লাগবে না, সহজ ভাষায় মনে রাখো। তড়িৎযোজী বন্ধন গঠিত হলে আমার দুটো জিনিস লাগবে, কি কি? একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে অধাতু, ঠিক আছে? একটা হচ্ছে ধাতু আর একটা অধাতু। তো ধাতু কি করবে? ধাতু ইলেকট্রন বর্জন করবে, ইলেকট্রন বর্জন। হ্যাঁ, ধাতু কি করবে? ইলেকট্রন বর্জন করবে। আর অধাতু কি করবে? সেই বর্জিত ইলেকট্রন গ্রহণ করবে। অধাতু কি করবে? ইলেকট্রন গ্রহণ দিয়ে তারা কি করবে? নিজেদের মধ্যে অষ্টক পূর্তি ঘটানোর চেষ্টা করবে। ইলেকট্রন গ্রহণ, হ্যাঁ, ইলেকট্রন গ্রহণ করবে। দেখা যাক কি হয়। NaCl উদাহরণ দেওয়া আছে। তার সোডিয়ামের বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে দেখো। এবার আমি কিভাবে বন্ধন গঠিত হচ্ছে আমি সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখো রাসায়নিক বন্ধন কিভাবে গঠিত হয়, ক্লাস 10 এর বিষয়। হ্যাঁ, আচ্ছা যাই হোক, একটু এটা চলে গেল, কোনো কারণে বেরিয়ে চলে গেল, ঠিক আছে? যাই হোক, আমরা দেখি এখানে কি করা যায়। দেখো তাহলে আমরা কার গঠন আঁকছিলাম? NaCl, NaCl, NaCl স্ট্রাকচার আঁকছিলাম, তাই তো? সোডিয়ামের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা, সোডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস দেখি, আমি মাধ্যমিক লেভেলের ইলেকট্রন বিন্যাসে যাচ্ছি 2,8,1, ঠিক আছে? 2,8,1। আর ক্লোরিনের কেউ কত আছে? ক্লোরিন আছে 2,8,7 ইলেকট্রন বিন্যাস। প্রথম কক্ষে দুটো, তারপরে কক্ষে 8টা, তারপরে কক্ষে সোডিয়ামের একটা। এর কটা আছে? 2,8,7। তাহলে এই সোডিয়ামের যে সিঙ্গেল ইলেকট্রন, এ কি করবে? ক্লোরিনকে দিয়ে দেবে। কেন? এ যদি একটা ইলেকট্রন বর্জন করে দেয় তাহলে 2,8 হয়ে যাবে। নিকটতম নিষ্ক্রিয় মৌল 2,8 কার? নিয়নের। আর এ যদি একটা ইলেকট্রন গ্রহণ করে নেয় তাহলে 18টা হয়ে যাবে। কার ইলেকট্রন বিন্যাস? আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, ঠিক আছে? 2,8,8 হয়ে যাবে। এ হয়ে যাবে কত? 2,8। কিভাবে হচ্ছে দেখো। তাহলে সোডিয়াম বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে 2,8,1, আর ক্লোরিনের কি আছে 2,8,7। এ কি করলো? একে বর্জন করে দিল, ঠিক আছে? একে কি করলো? বর্জন করে দিল। 2,8,1 আর 2,8,7 এ বর্জন করে দেওয়ার ফলে কি হলো দেখো তীর চিহ্ন দিয়ে। এ তখন হয়ে গেল কি?
Na+2H আর এ কি হয়ে গেল Cl-। কারণ কি বর্জন করলে প্লাস হয় আর গ্রহণ করলে মাইনাস হয়, গ্রহণ করলে কি হয় মাইনাস হয়। তাহলে 2,8,8 হয়ে গেল। দেখো এ চলে গেল হিলিয়ামের নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করলো, আর এটা নিয়নের তো নাকি, নিয়নের 10, এরও 10 হয়ে গেছে। এ চলে গেল আর্গন 18, এ 10 এ 18 ইলেকট্রন বিন্যাস লাভ করলো। এবার তারা কি করলো, এইখানে স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হলো, স্থির তাড়িতিক আকর্ষণ বল এদের মাধ্যমে যুক্ত হলো, স্থির তাড়িতিক আকর্ষণ বল দিলে কি হলো NaCl গঠিত হলো, NaCl বন্ধন গঠিত হলো। বুঝেছো, এইভাবে NaCl গঠিত হয়। তাহলে প্রথমে কি করলো, সে তার বাইরের পক্ষে একটা ইলেকট্রন বর্জন করে দিল, ক্লোরিন সেই বর্জিত ইলেকট্রন গ্রহণ করলো। বর্জিত ইলেকট্রন গ্রহণের পরে কি হয়েছে, বর্জিত ইলেকট্রন গ্রহণ করে কার ইলেকট্রন বিন্যাস লাভ করলো, আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করলো। আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করার ফলে কি হয়েছে 2,8,8 হয়ে গেল। এবার সে কি হয়ে গেল Na+ আর Cl-। এবার স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হলো, যে যৌগ গঠন করলো NaCl যৌগ গঠিত হলো। এবার প্রধান তড়িৎদ্বয়ী যৌগ কারা আছে সেগুলো দেওয়া আছে, একটা সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ, NaCl, ক্যালসিয়াম নাইট্রেট CaCl2, উল্টা ক্যালসিয়াম নাইট্রেট CaNO3(2), এটা ভুল হয়েছে, হ্যাঁ, লাল গরম মোটা দাগটা নেব, এটা উল্টা হয়ে গেছে, হ্যাঁ, উল্টা হয়ে গেছে বলতে কি এর ঘাড়ে আসতো আর যেত এর ঘাড়ে, হ্যাঁ, ক্যালসিয়াম ক্লোরাইড হয়ে গেছে ক্যালসিয়াম নাইট্রেট, আর ক্যালসিয়াম নাইট্রেট হয়ে গেছে ক্যালসিয়াম ক্লোরাইড। আর এরপরে কি আছে, কপার সালফেট আছে, NaOH আছে, Al2O3, হ্যাঁ, KCl, NH4Cl, MgCl2, এগুলার গঠন সব এখানে দেওয়া আছে। আয়ন কি কি আয়ন উৎপন্ন করে, এটা এদিকে হবে আর এটা চলে যাবে এদিকে। কপার সালফেট Copper2+, SO4 2-, Na+OH-, Al3+O2-, K+Cl-, NH4+Cl-, Mg2+Cl-। এই হচ্ছে তড়িৎদ্বয়ী যৌগ। দেখো প্রত্যেকটাতে একটা করে ধাতু আছে আর একটা করে ধাতু কমন সবগুলাতে, Cu2+, Na+, Al3+, পটাশিয়াম, অ্যামোনিয়াম ধাতব আয়ন, অ্যামোনিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম 2+, Ca2+, Na+, এগুলো সবই ধাতু, আর বাকি সব এদিকে অধাতু। অর্থাৎ ধাতু অধাতু মিলেই কি হয় তড়িৎদ্বয়ী যৌগ গঠিত হয়। এগুলা কয়েকটা প্রধান তড়িৎদ্বয়ী যৌগের নাম দেওয়া আছে এখানে, তো দেখে নেবে। এই তড়িৎদ্বয়ী যৌগগুলা কি হয়, এই তড়িৎদ্বয়ী যৌগগুলার কিছু ধর্ম আছে। কি কি ধর্ম আছে, এরা জলে দ্রবীভূত হয়। প্রথম কথা, এরা জলে দ্রবণীয়, এরা জলে দ্রবণীয়, হ্যাঁ। আর কি, এরা তড়িৎ পরিবহন করতে, এদের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে, এদের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহনে সক্ষম। কেন, কারণ এরা আয়ন উৎপন্ন করতে পারে, এরা আয়ন উৎপন্ন করতে পারে। বুঝেছো, এই কারণে এরা আয়নীয়, আয়ন তৈরি করে বলে, এই আয়ন তৈরি করতে পারে বলে জলীয় দ্রবণে এরা তড়িতের সুপরিবাহী হয়, হ্যাঁ। এবার
এরা জলে দ্রবণীয় হচ্ছে, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ হয়। হ্যাঁ, গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কি হয়? উচ্চ হয়। স্ফুটনাঙ্ক উচ্চ হয়। এই বৈশিষ্ট্যগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ হয়, এরা জলে দ্রবণীয় হয়, জলে দ্রবীত হয়, তড়িৎ আয়ন উৎপন্ন করে, এই আয়নরাই কি করে? তড়িৎ পরিবহনে সক্ষম হয়। এই হচ্ছে তড়িৎযোজী যৌগ। তাহলে এই বন্ধন গঠিত জলে দ্রবণীয়। আরেকটা জিনিস, এরা কি জলে দ্রবীত হয়? জৈব দ্রাবক, জৈব দ্রাবক কোনগুলো? CCl4, কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, এইসব জাতীয় যৌগে জৈব দ্রাবক, ইথার, হ্যাঁ, এগুলা এরা দ্রবীভূত হয় না, দ্রবীভূত হয় না। অজৈব দ্রাবকে দ্রবীভূত হয়, দ্রবীভূত হয় না। ঠিক আছে, এরা জলে দ্রবীভূত হয়, জলীয় দ্রবণ আয়ন উৎপন্ন করে, এবং আয়নীয় আয়নগুলাই কি করে? তড়িৎ পরিবহনে সক্ষম। এখানে একটা প্রশ্ন আমার আছে যে HCl তড়িৎযোজী না সমযোজী? এটা পরে তোমরা ভাবতে থাকো, পরের ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করব, HCl নিয়ে। এই NaCl হলো, এবার অনেক আছে আরো, এছাড়াও হতে পারে NaF, সোডিয়াম ফ্লোরাইড, হ্যাঁ, একই রকম হবে, CaF2, এগুলা সব তড়িৎযোজী। আমি কিছু এক্সট্রা দিচ্ছি, NaF, CF2, তারপরে CaCl2, এগুলা, হ্যাঁ, তড়িৎযোজী। এইগুলো ভাঙছে কিভাবে? এবার যদি দেখি যে আমরা ভাঙছি কিভাবে এগুলাকে কিভাবে ভাঙা হয়, তার যদি একটা রুলস আমরা দেখি, আমি একটু ছোট্ট করে তোমাদের একটু বলে নেই এখানে, তাও বলে রাখি, কারণ এটা তোমাদের যৌগ গঠনের সময়, ভাঙার সময় কাজে লাগবে। যেমন এই Al2,3, Al2,3 কে এমনি দেখে ভাঙবে কি হবে? Al2O3 হচ্ছে, দেখো, এই যে Al এর নিচে যে সংখ্যাটা থাকবে, এর নিচে যে সংখ্যাটা থাকবে সে যাবে তার প্রথমে 2Al, পরের যে ধাতুটার নিচে যে সংখ্যাটা থাকবে সেটা হবে তার চার্জ। ধাতুর চার্জ প্লাস হয়, সেই জন্য এটা 2Al3 প্লাস প্লাস, নিচের সংখ্যা যাবে সামনে, এরপরে অক্সিজেনের নিচের সংখ্যা কত আছে? 3, সে গেল সামনে 3, আর তার পাশের মৌলের সংখ্যা কত আছে? 2, সেটা গেল উপরে, সেটা হয়ে গেল মাইনাস। তাহলে একটা ধাতু হয়ে গেল, ধাতুটা সবসময় প্লাস হবে, আর ও ধাতুটা সবসময় কি হবে? মাইনাস হবে। বুঝেছো? Al2O3 কে যদি আমরা ভাঙি, 2Al3 প্লাস আর 3O2 মাইনাস। এবার ধরো MgCl2 দিল তোমাদেরকে ভাঙতে, MgCl2, হ্যাঁ, তাহলে 2 না 2 আসবে কেন? এখানে কিছু নেই, তাহলে Mg লিখবো, শুধু কি লিখবো? Mg লিখবো, Mg, হ্যাঁ, চার্জটা কি হবে? এই এর নিচের সংখ্যাটা তার চার্জ হবে, তার মানে কি? Mg2 প্লাস প্লাস, ক্লোরিনের নিচে 2 আছে, তাই 2Cl, এখানে কটা চার্জ আছে? কত সংখ্যা আছে? কিছু নেই, তার জন্য একটা মাইনাস, Mg2 প্লাস প্লাস 2Cl মাইনাস। এইভাবে ভাঙা হয় যৌগগুলোকে সব। এরপরে আরো অনেক কিছুই আছে, আজকে আর আলোচনা করব না, সমযোজী বন্ধন পরের ক্লাসে আলোচনা করব। হ্যাঁ, আজ এতটা পর্যন্তই থাক, পরের ক্লাস পরের বুধবার হবে আর কি, 6:30 ঠিক সময়, 6:30 সময়। শুভরাত্রি, সবাই ভালো থেকো।